শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। পূজায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাটি অকল্পনীয় ছিল বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। বলেছেন, সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, তারা সুযোগ পেলেই ছোবল দেয়। হামলার সাথে জামায়াত বিএনপি জড়িতের ইঙ্গিত করে তিনি বললেন, তাদের বন্ধন কোনোদিন ছিন্ন হবে না, কিন্তু সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। অপকর্ম করে কেউ রেহাই পায়নি। মনে রাখবেন, যারা এসব অপকর্ম করে তারা কোনো দল নয়, কোনো দলীয় পরিচয় নয়। এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য মন্দিরে হামলা করা হয়েছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেছেন, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে শিগগিরই তার রহস্য উন্মোচন করা হবে। এই ঘটনায় দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা তাও তদন্ত করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্দিরে হামলার কারণে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। সাম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই সেটা ছিল। দেখছি অনেক কিছুই অনুমান করছি, এগুলি আমরা প্রমাণের অপেক্ষায় আছি। যারা হত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সম্প্রীতি নষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলতেই বিএনপি জামায়াত সাম্প্রদায়িক হামলা চালিয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেছেন, দেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতে চায় বিএনপি ও তার সহযোগীরা। আরও বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই বিএনপি ও তার সাম্প্রদায়িক সহযোগীরা এমন ঘটনা ঘটিয়েছে। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কুমিল্লায় এই ঘটনা ঘটিয়েছে। এটি নিশ্চয়ই বের হবে যে কারা ওখানে কোরআন শরীফ রেখে গিয়েছিল, এটি বের হবে। আরেকদিকে ক্ষমতা টিকে থাকতে স্পর্শকাতর বিষয়ে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি বলেছেন, অস্থিতিশীল পরিবেশ করে ঘোলা পানিতে মাছ শিকার করার ইতিহাস আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। সরকারের মতো দিয়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তার। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কুমিল্লার ঘটনা জাতীয় রাজনীতির অস্বাভাবিকতার প্রমাণ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বনানীর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় কথা তিনি বলেছেন। আরও বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এমন ঘটনা দুঃখজনক। জনস্বার্থ বিরোধী ঘটনা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। পরিকল্পিত এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচার চান জিএম কাদের। রাজনীতিতে যে অস্থিরতা, সেহেতু রাজনীতি স্বাভাবিকভাবে চলছে না, এটা বিস্তারিত আমি ওখানে বলবো না। সেই কারণে যে অস্থিরতা বিভিন্ন জায়গায় আছে তার একটা বই প্রকাশ আমরা এখানে দেখলাম, এবং কিছু লোক ষড়যন্ত্রের কারণেই হোক আর যে কোনো কারণে হোক এটা করেছে। ষড়যন্ত্র, প্রথম ভাগটি তো নিশ্চিতভাবে ষড়যন্ত্র।
দীর্ঘ 18 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। সকাল 8টা থেকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে, এতে শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতিও দেখা গেছে। শ্রেণীকক্ষের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজন মতো একাডেমিক রুটিনও সাজিয়েছে অনুষদগুলো। ক্লাস শুরু নির্ধারিত সময়ের আগে নিজ নিজ বিভাগে উপস্থিত হন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে তারা উচ্ছ্বসিত এবং শিক্ষকরাও বেশ খুশি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না, তারপরে স্যানিটাইজারের ব্যবস্থা আছে। তো আমার মনে হচ্ছে যে স্বাস্থ্যবিধি ভালোভাবে মানা হচ্ছে। অনেক আগে ইউনিভার্সিটিতে আজকে চলে এসেছি, সব জায়গায় একটু ঘোরাঘুরিও করতেছিলাম, অনেকদিন পরে সবকিছু দেখা, মানে খুবই ভালো অনুভূতি। অনেক খুশি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব দ্রুত আমাদের এই চিন্তা, আমাদের ইচ্ছাগুলোকে বুঝে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। আমাদের লস রিকভারি প্ল্যান আছে, সেই মোতাবেকই মূলত আমাদের ডিনবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সেইটি অনুসরণ করছেন। বড় ছুটি থাকলে সেগুলো সংক্ষিপ্তকরণ, সেটা আমরা অনুসরণ করছি। পাঠ্যক্রম সেই বিষয়টি শিক্ষকবৃন্দ সহকর্মীবৃন্দ বিবেচনায় রাখছেন। এদিকে অনেকদিন পরে ক্যাম্পাসে সরব উপস্থিতি ছাত্র সংগঠনগুলোরও। সকাল থেকেই ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনে জড়ো হয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। সকালের দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেন, আর অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে যান। দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের আশাবাদ জানিয়েছে। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন যে কোনো মূল্যে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অপরদিকে ছাত্রলীগের সহসভাপতি রাকিব হোসেন বললেন, রাজনীতির নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমাদের কার্যক্রম চালিয়ে দেব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অপরাপর যে সকল ছাত্র সংগঠন রয়েছে সবার সাথে ইনশাল্লাহ আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালিয়ে যাব। যারা ছাত্র তারা থাকলে সমস্যা নেই, যদি কেউ অছাত্র থাকে এবং ক্যাম্পাসে যদি কেউ অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায় তাকে ছাত্রলীগ তাহলে দাঁত ভাঙা জবাব দেবে। আর শিক্ষার্থীদের পদচারণায় এভাবেই প্রাণ ফিরতে শুরু করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। আবাসিক হলে ফেরার পালা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলে এবং সশরীরে ক্লাস ফেরাতেও নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আবাসিক হল ও সশরীরে ক্লাসে ফেরার প্রস্তুতি চলছে প্রত্যেকটি ক্যাম্পাসে। বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়েছে, তারা কিন্তু তাদেরও কিন্তু এখানে পরীক্ষা দিতে হয়েছে। মনে পড়ছে যে আমাদের আসল যে ক্যাম্পাসটা, আমাদের যে দ্বিতীয় বাড়ি, আমাদের যে মূল বাড়ি, সেই বাড়িতে ফিরে এসেছি। অনেকে আনন্দিত যে আমরা আবার আমাদের পুরনো শিক্ষায় ফিরতে পারছি আর কি। তো সব মিলে আজকে অনেক ভালো লাগছে। যত দ্রুততম সময় এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারি সে ব্যাপারে আমাদের যে একাডেমিক কমিটি আছে বিভাগীয়, তারা সিদ্ধান্ত নেবে এবং তারা তাদের পরীক্ষাগুলো সেভাবে করবে। যারাই রেজিস্ট্রেশন করছে সবার জন্য মুক্ত থাকবে। আজকে পর্যন্ত আমরা মাস্টার্স 4 লেভেল এবং 3 লেভেল, কিন্তু আগামীকাল থেকে যারাই দিতে পারে নাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যাদের রেজিস্ট্রেশন করা আছে সবাই টিকা পাবে। গত 24 ঘন্টার হিসেবে দেশে 16 জন করোনায় প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট 27,768 জন মারা গেলেন দেশে কোভিডে এবং নতুন করে 314 জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেও 15,65,488 জন। 529 জন সহ মোট 15,27,862 জন সুস্থ হয়েছেন। মৃত 16 জনের মধ্যে পুরুষ 10 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় 7 জন, চট্টগ্রামে 3 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় এবং ময়মনসিংহে 2 জন করে প্রাণ হারিয়েছেন। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যার ঘটনায় মরদেহের ময়না তদন্ত শেষ হয়েছে এবং নিহতের মরদেহ তার ছেলে সাংচিং মারমার কাছে বুঝিয়ে দেওয়া হয়। হত্যার নেপথ্যে আঞ্চলিক সংগঠন জিএসএসকে দায়ী করেছে নিহতের স্বজনরা। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি পুলিশ। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো মামলাও দায়ের করা হয়নি। পোশাক আসত হচ্ছে আপনার এই যে জলপাই কালারের ব্যাগ পরা ছিল এবং ক্যাশ পরা ছিল। ওনারা আমার যেটা মনে হয় ওনারা জেএসএসের সংগঠন। সেই জনপ্রিয়তার রোধ করার জন্য তাকে হত্যা করা হয়েছে, এটা আমি মনে করি। এই হত্যাকাণ্ড আমরা বিচার চাই। যারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন তারাই আজকে এই ধরনের গুম, হত্যা, চাঁদাবাজি এগুলো করে কিন্তু
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অবৈধ অস্ত্র যদি এখানে যদি উদ্যান না করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ এটা আমাদের হবে না। পার্বত্য চট্টগ্রামকে আবারও অশান্ত করে তুলতে দেশের বাইরে দুটি স্থানে সশস্ত্র জঙ্গিদের প্রশিক্ষণ সহ নানান ষড়যন্ত্র করছে জেএসএস, এমন অভিযোগ আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিকের। দুপুরে বান্দরবান শহরে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সভাপতি মংপ্রু মার্মা সংবাদ সম্মেলন করেন। নেতারা তখন বলেন যে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের কোনো শেষ নেই তাদের। এই কুচক্রী মহল এতদিন ধরে জনগণকে বিভ্রান্ত করে অপব্যবহার করেছে। তারা দেশের বাইরে দুটি স্থানে কর্মীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা। ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেসের সন্দেহভাজন হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার দেখানো হলো। 22 অক্টোবর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে পুলিশ। গেল শুক্রবার নিজ নির্বাচনী এলাকা লেই-অন-সি শহরের ছুরিকাঘাতে নিহত হন ডেভিড অ্যামেস। ঘটনাস্থল থেকে আলী হারবি আলী নামের 25 বছর বয়সী ওই যুবককে আটক করা হয়। পুলিশ বলছে যুক্তরাজ্যের উগ্রপন্থীদের তালিকায় নাম ছিল সোমালীয় বংশোদ্ভূত ওই নাগরিকের। কয়েক বছর আগেই তাকে প্রিভেন্ট নামের সন্ত্রাসবাদ প্রতিরোধ কর্মসূচিতে পাঠানো হয়েছিল। এদিকে এমপি হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে লন্ডনের 3টি এলাকায়, পরে তল্লাশিও চালিয়েছে পুলিশ। তিনি আমাদের বন্ধু এবং অভিভাবক ছিলেন। যে কোনো বিষয় নিয়ে সবাই তার কাছে চিঠি লিখতে পারত এবং সবাইকেই তিনি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করতেন। ইসলাম শান্তির ধর্ম। এই ধরনের হত্যার ঘটনা কখনোই সমর্থন করি না আমরা। বিশ্বে হঠাৎ করেই বেড়েছে বিক্ষিপ্ত হামলার ঘটনা, উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তান, নরওয়ে, ব্রিটেনের 4টি হামলা সাড়া ফেলেছে, যার সবগুলোই অভিযুক্তের তালিকায় মুসলিমদের নাম। আশঙ্কা তাতে গোটা বিশ্বে ইসলাম ভীতি বাড়তে পারে। বিব্রত মুসলিম সম্প্রদায়। ইসলামিক বক্তারা বলছেন মুসলমানদের কোণঠাসা করতে এগুলো পশ্চিমা বিশ্বের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। এভাবে সন্ত্রাসীর হাতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তাই এমপিদের সবসময় যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়, এজন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছি। ঠিকঠাক পুলিশ নিরাপত্তার দায়িত্বটি পালন করলেই এমপিরা দলীয় এবং নির্বাচনী কাজ চালিয়ে যেতে পারবে। ইসলাম শান্তির ধর্ম, এটা অনুভব করতে হয়, কিন্তু ইসলামের নামে যা ঘটানো হচ্ছে তা কখনো সমর্থনযোগ্য নয়। বিভিন্ন দেশের অর্থায়নে এসব অপকর্ম ঘটাচ্ছে আইএস, আল কায়দা। পশ্চিমাদের স্বার্থ রয়েছে বলেই ইরাক, আফগানিস্তানে শান্তি ফিরছে না। হাইতিতে অপহৃত হলেন নারী, শিশু সহ মার্কিন খ্রিস্টান মিশনারির 17 সদস্য। দেশটির রাজধানী থেকে তাদেরকে অপহরণ করে দুর্বৃত্তরা। হাইতির নিরাপত্তা বাহিনী জানিয়েছে একটি এতিমখানা পরিদর্শন শেষে বাসে করে ফিরছিল তারা। পথে অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়। অবশ্য কারা কেন এই অপহরণ করলো সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। প্রবল বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য। বিভিন্ন জেলায় কমপক্ষে 19 জন প্রাণ হারিয়েছেন, আরও অনেকেই নিখোঁজ। শনিবার রেড অ্যালার্ট জারি হয় ত্রিশূর, পালাক্কাড় সহ 6টি জেলায়। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ভূমিধস হয়েছে কোতাম, ইদুকি জেলায়, আর সেখানেই কমপক্ষে 12 জন নিখোঁজ। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 6 জেলায়। উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের 11টি দল মোতায়েন রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা সহ সরকারের সবগুলো বিভাগের কর্মীরা মাঠে আছেন। জরুরি উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের আনুষ্ঠানিক তালিকা করা হচ্ছে। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড আল আমিরাতে এই ম্যাচ রাত 8টায় শুরু হবে। ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর আইপিএল এর ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে ঘুরে ফিরে সেই দুঃসহ স্মৃতি আসছে। 2012 সালে টি-20তে স্কটল্যান্ডের বিপক্ষে সেই মুখোমুখি হয়েছিল টাইগাররা, যেখানে প্রথমবারের দেখাতেই টাইগাররা 34 রানে হেরেছিল। সেবারের একাদশে থাকা সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিক এবারও একাদশে রয়েছেন। সেই হারের প্রতিশোধ নেবার সুযোগ এবার টাইগারদের সামনে। তবে সবশেষ 5 ম্যাচের দিকে তাকালে বাংলাদেশের জন্য তাতে বড় হুমকি হিসেবেই দেখতে হবে।
বিশ্বকাপ মিশন শুরুর আগেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফটোশুট হয়ে গেল, যেখানে রেট্রো জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিতে দেখা যায় মুশফিক মাহমুদুল্লাহদের। ফটোশুটে বেশ জন্ম নিয়েছিল নাইম, আফিস, শামীমরা। রিসাইকেল প্লাস্টিকের জার্সিতে প্রথমবারের মতো বিশ্বকাপ মাতাবে বাংলাদেশ। ওমানের মাস্কাটে এই দিন ব্যস্ততা ছিল মুশফিক মাহমুদুল্লাহদের। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ 7 জনের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে কর্মকর্তারা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেছেন। আগামী সপ্তাহে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মুজিবুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। অভিযুক্ত অন্যরা হলেন খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মমিনুল হক সাইদ ও শাহজাহান বাবুল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন জানিয়েছেন, জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে পাচার হওয়া বিপুল পরিমাণের অর্থ উদ্ধারে কাজ করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য জানাতে গত বছরের 17 ডিসেম্বর দুদক ও রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেন হাইকোর্ট। রাজধানীর রূপনগরের খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, দুয়ারিপাড়া থেকে শুরু হওয়া 2 কিলোমিটার দীর্ঘ খাল বহুদিন ধরেই বেদখল অবস্থায় রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর আগেও এই খাল উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ কোনো ফল দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। 433 শতক জমির কর্তৃপক্ষকে পুনর্বাসন প্লট এবং একরের বিল পরিশোধ করার আগ পর্যন্ত সরকারি জায়গাতে থাকার জন্য অনুমতি দেওয়া হইল। আমার স্বামী দেখেন না, মানুষ একটা বাংলাদেশকে চালায়, আমি তো লেখাই না আইলে নাই। এই খালটা এক্সকাভেট করা হবে, খালের ডিমার্কেশন করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ খালের অংশে যতগুলি অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনা সরিয়ে অপসারণ করে নেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন নিয়েছে। সরকার আমাদেরকে সিটি কর্পোরেশনের হাতে 60 ফুট খাল ছেড়ে দিচ্ছে। এখন আমাদের এটা উন্নয়ন করা, মানুষের সুবিধা ভোগ করা, আমার খালের ভিতর যদি কোনো স্থাপনা থাকে সেটাকে আমি সরাই দিই। নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীল পরিস্থিতির যৌক্তিক সমাধান এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি মজুদ বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে রাখা প্রয়োজন। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের সাথে কাজ করতে চায় ব্যবসায়ী সমাজ। নিত্যপণ্যের উৎপাদন ও চাহিদার তথ্যে গরমিল আছে এমন অভিযোগ করে তিনি বললেন, এর জন্য অনেক সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করা যাচ্ছে না, ভোক্তারা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন তো সময় এসেছে যে আমাদের প্রতিটা তথ্যপাত্রগুলি যেন অ্যাকুরেট হয়, তাইলে আমাদের প্ল্যান করতে সুবিধা হয়। আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার পেঁয়াজ শর্ট হইতে পারে, তাইলে আমি পেঁয়াজ ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় জিনিস, আমাদের আলু বাদ দেওয়ার পরে, আলুটা বাদ দিলে আর কোনো কিন্তু প্রোডাক্টটাকে সংরক্ষণ করার ভালো কোনো ব্যবস্থা নাই। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2-এর একটি ফ্ল্যাট থেকে জয়দেব কুমার দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেওয়া হয়, দরজা ভেঙে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানালেন, মরদেহ উদ্ধারের সময় জয়দেবের হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল, হাতে ক্যানোলা করা ছিল। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে আরও কিছু সিরিঞ্জ এবং অন্যান্য ওষুধ পাওয়া যায়। এতে আমরা ধারণা করছি যে উনি আত্মহত্যা করে থাকতে পারেন। সেখান থেকে যেসব আলামত উদ্ধার করা হয়েছে, আলামতের মধ্যে একটি আলামত আছে সুইসাইডাল নোট। সেখানে তিনি লিখেছেন, এই জীবনে বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মোবাইলে পাবজি খেলাকে কেন্দ্র করে এক কিশোরের হাতে আরেক কিশোর খুনের ঘটনায় ঢাকার নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ জানিয়েছে, পাবজি খেলা নিয়ে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরের দক্ষিণ সাহারাইল এলাকার রাজু আলিফের কথা কাটাকাটি, যার জেরে পার্শ্ববর্তী ঢাকা নবাবগঞ্জ উপজেলায় কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে ইট দিয়ে থেতলে রাজুর মাথা ফাটিয়ে দেয় আলিফ। শনিবার সাফারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়। জম্মু কাশ্মীরে টার্গেট কিলিং বাড়ছে। গেল 2 সপ্তাহে আততায়ীদের গুলিতে 9 বেসামরিক প্রাণ হারিয়েছেন।
হত্যাকারী ও বিচ্ছিন্নতাবাদীদের সাথে জড়িত সন্দেহে ধরপাকড়ের শিকার 9 শতাধিক মানুষ। সাঁড়াশি অভিযানে 13 চরমপন্থী প্রাণ হারিয়েছেন। প্রতিরক্ষা দফতরের তথ্য অনুসারে 9 সেনাও প্রাণ হারিয়েছেন। শনিবার গভীর রাতে প্যাম্পোর এলাকায় বিচ্ছিন্নবাদীদের ঘাঁটি সম্পর্কে তথ্য পাই। নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। চরমপন্থীদের আত্মসমর্পণের কথা বলা হলেও ভেতর থেকে হামলা চালাচ্ছিল। পরে মাল্টিগ্রেনেড লঞ্চার ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হয় 3 তলা ভবন। 370 ধারা বিলোপের পর উপত্যকার পরিবেশ কখনোই স্বাভাবিক হয়নি। চলতি বছর 30 জুন বেসামরিক মানুষ হত্যার শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম। গেল 2 সপ্তাহে কাশ্মীরে সংখ্যালঘু এবং বহিরাগতরা খুন হচ্ছেন, সে কারণে বিষয়টি নিয়ে এত উত্তেজনা ছড়াচ্ছে। ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে ফিরতে পারেন রাহুল গান্ধী। শনিবার দলটির ওয়ার্কিং কমিটির সভায় এই ধরনের ইঙ্গিত মিলল এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকটি ডাকা হয়, যেখানে উঠে আসে কৃষক আন্দোলন, নির্বাচন সহ নানা ইস্যু। এ সময় দলের নেতৃত্বের বিষয়টিও গুরুত্ব পায়। সিদ্ধান্ত হয় যে আগামী বছর সেপ্টেম্বরে দলীয় সভাপতি নির্বাচন হবে এবং ওই পদে রাহুল গান্ধীকে ফিরে আসার আহ্বানও জানানো হবে। করোনায় দৈনিক মৃত্যুতে প্রথমবারের মতো সবার শীর্ষে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 1000-এর উপরের মানুষ প্রাণ হারিয়েছেন। 33,000-এর বেশি মানুষের দেহেই শনাক্ত হয়েছে ভাইরাসটি। পরের অবস্থানে আছে ব্রাজিল। 500-র কাছাকাছি মৃত্যু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি, 464 জন মারা গেছেন সেখানে। মেক্সিকোতে 4 শতাধিক মৃত্যু হয়েছে। এছাড়াও রোমানিয়া, ইউক্রেন, তুরস্কে 2.5 থেকে 3 শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত মহামারীতে 49,10,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। মোট শনাক্ত 24,11,00,000-এর উপর। সবচেয়ে দীর্ঘ লকডাউন শেষ করতে যাচ্ছে মেলবোর্ন। চলতি সপ্তাহে 262 দিন পর স্বাভাবিক জীবনে ফিরছে অস্ট্রেলিয়ার এই শহরটি। রোববার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু এই ঘোষণা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার বেলা 12টা থেকে স্টে অ্যাট হোম নির্দেশনা প্রত্যাহার করা হবে। কারফিউ কিংবা চলাচলের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞাও থাকছে না। তবে বাড়ির অনুষ্ঠান মাত্র 10 জন অংশ নিতে পারবেন। টি-20 বিশ্বকাপের এবারের আসর হবে স্পোর্টিং উইকেটে। তবে ইতিহাস ও পরিসংখ্যান বলছে বোলিংয়ে বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 বোলারের 8 জন স্পিনার। উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ 3 আসরেও রাজত্ব করেছেন স্পিনাররাই। 2012 শ্রীলঙ্কা আসরের সর্বোচ্চ উইকেট নেন লঙ্কান রহস্য স্পিনার অজিন্তা মেন্ডিস, আর তার শিকার ছিল 15 উইকেট। বাংলাদেশে পরের আসরে স্পিনারদের জয় জয়কার। যৌথভাবে সর্বোচ্চ 12 উইকেট নেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। সবশেষ 16 সালে ভারত আসরে সর্বোচ্চ 12 উইকেট ছিল আফগান স্পিনার মোহাম্মদ নবীর। এবার টি-20 বিশ্বকাপ মাতাবেন 21 জন খ্যাতিমান কমেন্টেটর, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক জাতীয় ক্রিকেটার আতাহার আলী খান, আছেন কিংবদন্তি ইয়ান বিশপ, সাবেক অজি ক্রিকেটার শেন ওয়াটসন। সদ্য ক্রিকেটকে বিদায় বলা ডেল সেইনের কণ্ঠেও শোনা যাবে এবারের বিশ্বকাপের ধারা বিবরণে। কমেন্ট্রি প্যানেলে আছেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি এবং শোনা যাবে উইন্ডিজের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির কণ্ঠ। চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে বালুচড়ায় 3 তলা এক ভবনের নিচতলায় রহস্যজনক বিস্ফোরণে 1 জন নিহত, 3 জন গুরুতর আহত হয়েছে। দিনে দুপুরে বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। ভবনে কোথাও লিকেজ খুঁজে পাননি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ এখনও নিশ্চিত নয়। ঘটনায় 2টি তদন্ত কমিটি হয়েছে। শুনছি, এসে দেখতেছি ওখানে আগুন ধরছে। তারপর ওনাকে কোলে করে নিয়ে গেছে, আমি দেখছি সর্বপ্রথম। ঘুমের ভিতরে হঠাৎ করে একটু শব্দ হলো, শব্দের পর দেখি যে সবকিছু আমার গায়ের উপরে। এখন আমি উঠতে পারতেছি না, খুব কষ্ট করে ইট থেকে ভারী আসছে। বিস্ফোরণটা ঘটছে এইটা এখন পর্যন্ত ক্লিয়ার না। যতটুকু বোঝা যাচ্ছে যে ঘরের ভিতরে হয়তো গ্যাস জমা হয়েছিল, গ্যাসের একটা প্রেসার তৈরি হয়েছে, এই প্রেসারের কারণে এটা ঘটছে। পুলিশ ভাইদের সহযোগিতায় আমরা যেটুকু দেখলাম, যেখানে আমরা ওই ধরনের আলামত এখনো দেখতে পারতেছি না, তো কারণটা হয়তো তদন্ত করে জানা যাবে। আমার লাইনে যত জায়গা আছে ইনট্যাক্ট আছে, ইভেন যে চুলাটা সেটাও ইনট্যাক্ট আছে, আপনি দেখছেন মনে হয়। মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে 13টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে 34 জন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা জানান। এসব
প্রার্থী দলীয় সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্বরে আসেন। এদিকে চর দৌলতখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার মনোনয়ন জমা দিতে বাধা প্রদান এবং সেটি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর পরপরই উত্তেজনা শুরু হয়, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় র্যালি করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে আজিম হোসেন জুলুস বের করা হয়। র্যালিটি রাজধানীর ইকবাল রোড, শাহজাহান রোড, আসাদ গেট, সোবহানবাগ, কলাবাগান, 7 মসজিদ হয়ে আবার মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। র্যালিতে দেশ বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের অপসারণের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্র সমাজ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি বের করা হয়। পরে প্রেস ক্লাব ও টাউন হল হয়ে দলীয় অফিসে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা এবং বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির হাজার হাজার কর্মী অংশ নেন। বক্তারা অবিলম্বে ডাক্তার মুরাদকে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং সংবিধান লঙ্ঘনের জন্য তাকে আইনের আওতায় আনার দাবি জানান, আর তা না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন। উনি যে সংবিধানের রক্ষার শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করেছে, এইটা তাকে পদত্যাগ করে তাকে আইনের আওতায় এনে তার বিচার কাজ সম্পন্ন করতে হবে। আমাদের পার্টির চেয়ারম্যান সম্পর্কে উনি কটূক্তি করেছেন, এটাতে লেফট রাইটের কথা বলেছেন, অনেক কথাই বলেছেন। এটা ওনার অধ্যত্বপূর্ণ আচরণ। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা এটা বরদাস্ত করতে পারে না। দুর্গাপুজো উপলক্ষে টানা 6 দিন বন্ধ থাকার পর সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য আবারও চালু হয়েছে। ভারতীয় ব্যবসায়ী ও C&F এজেন্টদের আবেদনের প্রেক্ষিতে গত 11 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্তই আন্তঃবাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বন্দরের পণ্য পরিবহনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক সকাল থেকেই বন্দরের পণ্য লোড আনলোড শুরু করেছে। টানা ছুটি শেষে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য চালু হওয়ায় বন্দরে চাঞ্চল্য ফিরতে শুরু করেছে। বিআরটিসির 20 বছর আগে কেনা 50টি ভলভো বাসের 49টি ভাঙাড়ি হিসেবে বেচে দেওয়া হয়েছে। দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় এমন সিদ্ধান্ত সরকারি সংস্থাটির। অকেজো বাসগুলো সারাতে দফায় দফায় উদ্যোগ নেওয়া হলেও সেটি ব্যয়বহুল হয় আর কার্যকর হয়নি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যে নতুন বাস কেনার পরে সেগুলো রক্ষণাবেক্ষণে আবার শিথিলতার কারণে কাঙ্ক্ষিত সেবাও পাওয়া যায়নি। যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে ভবিষ্যতে নতুন বাস কেনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। বিভিন্ন গাড়ি রাখার বিষয় আছে, তো এটা আসলে অনেক আগে এগুলো টেন্ডার করা প্রয়োজন ছিল। আমাদের আর্থ মন্ত্রণালয়ে 8জন প্রতিনিধি আছেন, সেই কমিটির পর্ষদের আমরা অনুমোদন নিয়ে আমরা টেন্ডারে যাই এবং আমরা সেই কাঙ্ক্ষিত মূল্য পেয়েছি। গোটা 6 গাড়ি আমাদের বসা আছে, আর বাদ বাকি গাড়ি রোডে চলতেছে। বসা থাকতো না যদি 17 মাস ধরে করোনা না থাকতো। আমরা নতুন আঙ্গিকে সামনে ডিসেম্বর জানুয়ারির ভিতরে সব গাড়ি আমরা রোডে নামে। একটা বাসের পাশ দিয়ে আরেকটা বাসকে চালাতে গিয়ে এই যে ক্যানাবিলিজমটা হয়ে গেল, একটা বাস খেলো আরেকটা বাসকে, বসে গেল এবং কমার্শিয়াল লাইফের অনেক আগে শেষ হয়ে গেল এবং ওরা দেখলো যে কেউ কিছু বলছে না। গোটা বিশ্বে জনপ্রিয়তার তুঙ্গে নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেম, কিন্তু সেটা নিয়ে মাতামাতি একেবারে অন্য মাত্রায় নিয়ে গেল চীন। চরিত্রগুলো প্রতীক সংকেতের আদলে কেক আর বিস্কুট বানানো হচ্ছে। শুধু বেকারিগুলোতেই নয়, বাসায়ও চলছে এই চর্চা। জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের 90টি দেশের শীর্ষে অবস্থান করছে এই থ্রিলার সিরিজটি। টিভি শো দেখেই ধারণাটি প্রথম মাথায় আসে। আমার কাছে মনে হয়েছে তরুণ ক্রেতাদের আকৃষ্ট করতে পারবো, তাই গেমের আদলে বানানো শুরু করি। কারণ তরুণদের কাছে বেশি জনপ্রিয় স্কুইড গেমটি। ক্রেতারা এখানে এসে নিজেরাই কেক বানানোর প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। এটাই এখন সবচেয়ে আলোচিত টপিক, এজন্য এখানে এসেছি। আগে কখনোই বিস্কুট বানানোর অভিজ্ঞতা ছিল না। প্রথমবারের মতো অংশ নিয়ে বেশ দারুণ অনুভূতি হচ্ছে।
তবে শুরুতে কিছুটা ভয়ে ছিলাম, কারণ বিস্কুট ভেঙে গেলে যদি গেমের মতো মারা যেতে হয়। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে 10 বছরের কারাদণ্ড দিলেন দেশটির আদালত। মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ওয়ালিউল্লাহ সাইফ এই শাস্তি পেলেন। অভিযোগ, বিদেশি মুদ্রা পাচারের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের বড় ভূমিকা ছিল। একই সাথে এই অভিযোগে তৎকালীন ডেপুটি গভর্নর আহমদ আরাগশিকে 8 বছরের কারাদণ্ড শোনান আদালত। কেন্দ্রীয় ব্যাংকের আরও 8 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অবশ্য সবাই সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পাবেন। আসিয়ানের সম্মেলনে প্রতিনিধিত্ব করতে পারবেন না মিয়ানমারের সেনা শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। শুক্রবার আসিয়ান পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বলা হয় তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশে প্রতিনিধিত্ব করবেন। গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখলের পর এই প্রথম জান্তা সরকারের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হলো। এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপের কারণেই আসিয়ানের সম্মেলনে বাদ দেওয়া হয়েছে তাদের সেনাপ্রধানকে। মহাকাশ অভিযানের অঘোষিত প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। প্রথমবারের মতো চলচ্চিত্রের শুটিং করেছে মহাশূন্যে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 12 দিনের ভিডিও ধারণ শেষে পৃথিবীতে ফিরেছেন রুশ পরিচালক, অভিনেত্রী আর এক নভোচারী। রোববার সকাল 10:36 থেকে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে পৃথিবীর বুকে অবতরণ করে ক্যাপসুল স্নুজ। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 55% কমিয়ে আনা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে বছরে $120 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি আসন্ন জলবায়ু সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন একে আব্দুল মোমেন। জানিয়েছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে যে প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও সম্মেলনে তুলে ধরা হবে। রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জলবায়ুর বিভিন্ন প্রকল্পে ইউর কাছে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তাও চেয়েছে বাংলাদেশ। ক্লাইমেট ভালনারেবল ফান্ডে টাকা দিবে, তোমরা দাও নাই, এইবারে তোমরা জানি এটা নিয়ে আসো এবং এর 50% শুড গো ফর অ্যাডাপ্টেশন, 50% শুড গো ফর মিটিগেশন। আমরা বলেছি আমরা লস অ্যান্ড ড্যামেজ ইস্যুটা রেজ করব, সেখানে তোমাদের সাহায্য চাই। আগামী COP26-এ তোমাদের এনডিসিগুলো এমনভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে তৈরি করবে যাতে যে গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয়। নামের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত হালিখানেক ডিগ্রির নাম। সাইনবোর্ডের প্রেসক্রিপশনে এসব ডিগ্রি লিখে মনোরোগ বিশেষজ্ঞ সেজে দিব্যি রাজশাহীতে প্রসার জমিয়েছিলেন এক চিকিৎসক। কিন্তু তার ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত করতে গিয়ে প্রশাসন নিশ্চিত হয় দেশি MBBS বাদে বিদেশি যে ভারী ভারী ডিগ্রি তার একটিরও সনদ নেই কথিত এই চিকিৎসকের। সিএমএম আদালতে মামলার পর বিষয়টি তদন্ত করছে PBI। আর পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দিয়েছেন সেই চিকিৎসক। যখন একটু ঘুমটা ভাঙছে তখন তারপরে ঘুম ভেঙে বদ্ধ উন্মাদ ছুটে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর ঠেকাতে গেলে আমাকে মারধর করছে, পড়ে যাচ্ছে। নামের পাশে অনেকগুলো ডিগ্রি ছিল, এগুলো কোনো কিছু দিতে পারেনি। তো আমরা আমাদের যে তদন্ত যা কিছু পেয়েছি এটা আসলে আমাদের আইন অনুযায়ী আমরা ওই যে ডিজি হেলথ মহোদয়কে পাঠিয়ে দিয়েছি। ডাক্তারদের কাগজপত্র দেখার খুব বেশি সুযোগ আমাদের না, আমরা অনলাইনে শুধু তাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করতে পারি। যদিও বিধান আছে নানা রকম মুখরোচক ডিগ্রি দিয়ে, যে সমস্ত ডিগ্রিগুলো BMDCর অনুমোদিত নয়, সেই ডিগ্রি দিয়ে তারা মানুষকে প্রতারিত করবে, তাদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনবে। রাজধানীর বেশ কয়েকটি ছিনতাই ডাকাতির ঘটনায় 3 জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাসুদ, আমির ও শামীম মূলত বিমানবন্দর এলাকায় বিদেশ থেকে আসা প্রবাসীদের টার্গেট করে তাদের সর্বস্ব লুটে নিত। গেল মাসের 7 তারিখেই লিটন নামের একজনকে ছুরি দেখিয়ে স্বর্ণ, মোবাইল সহ নগদ 40,000 টাকা ছিনতাই করে। পরে তাকে একটি বাসে তুলে দেয় ছিনতাইকারীরা। এছাড়াও কৌশলে চা কফির সাথে ওষুধ মিশিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত তারা নির্জন রাস্তায় রিকশায় থাকা নারীদের টার্গেট করে স্বর্ণালংকারও কেড়ে নিত। ছিনতাই ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঢাকাতে তারা শুরু করে অপরাধ প্রক্রিয়া এবং বাইরে নিয়ে কাজটি শেষ করে যাতে পুলিশকে এড়িয়ে তারা কাজটি করে। যে মূল হোতা মাসুদুল হক, তার নিকট হতে জানা যায় প্রায় 40 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে গত 1 বছরে তারা তাদের টিম লুণ্ঠন করে নিয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে ভাগ বটরা করে।
প্রতিবেশী শিশু রুম্মান হত্যা মামলায় প্রথম স্বামী ও শ্বশুরের ষড়যন্ত্র শিকার হয়ে 6 বছরের বন্দি জীবন কাটে রংপুরের মাজেদা বেগমের। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে উচ্চ আদালতে গিয়ে এই নারী খালাস পান। তবে মাজেদাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ভিটে মাটি সব বিক্রি করেছেন স্বামী। জোর করে যারা মাজেদাকে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী। বন্দি জীবন থেকে আমার যদি ও সহযোগিতা না করতো আমি বাইরে হতে পারতাম না। এখন তো এমনিতে আমার ব্লাডের সমস্যা, এখন প্রেশার টেশারগুলো এখন সমস্যা। এখন এমন পরিস্থিতি ও যে চিকিৎসা করা যদি একটু কব, আমার এটার মুখ আমার কিছু তার কাছে নাই। বেকার টাকা পয়সা খরচ করছি, বিনা দোষে একটা লোক হাজতে নিচ্ছে। নিজের তো ভিডিও বাড়ি যেখানে আসলো সেখানে তো বিক্রি করে দিয়ে দিছি। এটার কারণে তার ডিপার্টমেন্টাল অ্যাকশনে তার চাকরি যেতে পারে, তাকে স্যাক করা যেতে পারে, তাকে সাসপেন্ড করা যেতে পারে। সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে নওগাঁয় নিয়ামতপুরে হয়ে গেল বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুর্গোৎসব উপলক্ষে এই প্রতিযোগিতায় 30টি সাংস্কৃতিক দল অংশ নেয়, তুলে ধরে নিজস্ব ভাষা এবং সংস্কৃতি। চলে আসতেছে এই কারাম উৎসবটা, এই কারাম উৎসব থেকে আমরা আদিবাসীরা ঐতিহ্যকে ধরে রাখছি। আর ঝড় জঙ্গল ভেঙে চুড়ে নিয়ে আসে, এটা দিয়ে আমরা উৎসব করে আসছি। আমার দাদা দাদিরা করেছে, আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আদিবাসী ঐতিহ্য, এটা আমরা ধরে রাখতে। প্রতি বছরই এখানে সবাই একটা মিলন মেলায় পরিণত হয়। এখানে সকল ধর্মের মানুষজন এখানে আসে এবং এটি সম্প্রীতিমূলক বন্ধনে সবাই আবদ্ধ থাকে। শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাথে প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও চলমান আশ্রয় কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। ভূমিহীন গৃহহীনদের জন্য দ্বিতীয় ধাপে 21টি ঘর নির্মাণের কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দিনটি উপলক্ষে লিভার ক্যান্সারের চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরিতে আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল। সকালে ওষুধ কোম্পানি বিকনের সহায়তা আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডাক্তার ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন ডাক্তার AK আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কাজী মুশতাক হুসাইন ও ডাক্তার মোহাম্মদ আলী। নর্দার্ন ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ যুগে সেন্টার অব এক্সেলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উদ্বোধন করা হয়েছে দুপুরে। নর্দার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেছেন, সরবরাহকারী ও ভোক্তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি এবং সর্বাধিক ব্যবসায়িক মুনাফা অর্জন করতে সেন্টার অব এক্সেলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অগ্রণী ভূমিকা পালন করে। নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ এই কোর্সের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে মুখর ইতালির রাজধানী রোম। শনিবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন ছিল নেভার এগেইন ফ্যাসিজম। এই স্লোগানে রাজধানীর মূল চত্বর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নেন কমপক্ষে 50,000 মানুষ। শ্রমিকদের পক্ষে এই আয়োজনে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে, পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাও। এ সময় কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক, গ্রিন পাসের বিরুদ্ধেও জোরালো স্লোগান দেন তারা। মোটরসাইকেল চুরিতে অভিনব কৌশল অবলম্বন করল অস্ট্রেলিয়ার এক চোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই চুরিতে ব্যবহৃত হয়েছিল বিশেষ গাড়ি। কুইন্সল্যান্ড রাজ্যের ইপসউইচে এই ঘটনা ঘটে। শুরুতে দেখা যায় যে এক দোকান থেকে চুরি করে মেশিন যন্ত্রপাতি, এরপরে সেগুলো যুক্ত করে ফ্রন্ট অ্যান্ড লোডারের সাথে। বিশেষ বাহনটির সহায়তায় এক মোটরসাইকেলের দোকানে কাঁচের দেয়াল ভাঙে চোর। মেশিনের সাথে 2টি বাইক আটকে ফেলে। অবশ্য পালানোর সময় শেষ রক্ষা হয়নি, পেছন থেকে পুলিশ ধাওয়া করে। এক পর্যায়ে মোটরসাইকেল ফেলে দেয় চোর, খাদে পড়ে যায় তার গাড়িও। নেমে দৌড়ে পালানোর সময় পুলিশ আটক করে। নব্বই দশকের বিখ্যাত হরর সিনেমা স্ক্রিম, সেই সিনেমায় ব্যবহৃত বাড়িটি উন্মুক্ত হচ্ছে এবার ভক্তদের জন্য। থাকছে ভৌতিক পরিবেশ আর ভুতুড়ে অভিজ্ঞতার মধ্যে রাত কাটানোর সুযোগ। এই ব্যবস্থাটি করেছে মার্কিন আবাসন কোম্পানি এয়ারবিএনবি।
সিনেমা মুক্তির 25 বছর উপলক্ষে সুযোগ দেওয়া হচ্ছে হরর সিনেমা প্রেমীদের। 27 অক্টোবর থেকে 29 অক্টোবর এই 3 দিন এই বাড়িটি উন্মুক্ত থাকবে। এক রাতে সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন। আর এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।